প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেল স্টাডি সায়েন্স উইথ জিকে। আজকের আমি এই ভিডিওতে সেই সকল স্টুডেন্টদের জন্য একটা টপিক আলোচনা করব যারা মূলত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ। সেটা হতে পারে ডব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, আরআরবি এবং বিভিন্ন ব্যাংকের যে এক্সামগুলো, সেই এক্সামগুলোতে মূলত ম্যাথসের একটা টপিক যেটা আমি আলোচনা করব, সেই টপিকটা কি না অনুপাত এবং সমানুপাত, অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শনাল। তাহলে এই টপিক থেকে অবশ্যই করে কোশ্চেন অবশ্যই করে প্রত্যেকটা এই সকল এক্সামে আসে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হলো অনুপাত বা রেশিও। অনুপাত বা রেশিও, তাহলে মূলত আমি এই আজকের ভিডিওতে এই যে অনুপাত এবং সমানুপাত, এটা যে কনসেপ্ট এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করব, এবং ভিডিওর শেষে আমি অনুপাত এবং সমানুপাত দুটো টপিক থেকে 2-4টে করে কোশ্চেন সলভ করব, এবং পরবর্তীতে আমি কেবলমাত্র বিভিন্ন প্রবলেম সলভ নিয়ে ভিডিও আনবো। তাহলে আজকের টপিকটা থাকবে শুধু কনসেপ্ট এবং সূত্র, এবং ভিডিও শেষে কিছু প্রবলেম সলভ। তাহলে প্রথম যেটা হচ্ছে অনুপাত বা রেশিও। তাহলে অনুপাত বা রেশিও জিনিসটা বলতে আমরা কি বুঝি? মূলত একই একক জাতীয়, বলছে একই একক জাতীয় দুটো রাশির মধ্যে কে কতটা বড়, বা একটা রাশি অপর রাশির তুলনায় কত গুণ বড়, ঠিক আছে? তাহলে একটা রাশি অপর একটা রাশির কত গুণ বা কত অংশ, তাহলে সেই জিনিসটা আমরা কি বলি না অনুপাতের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়। এবার অনুপাত তাহলে আশা করি অনুপাতটা কি বোঝানো গেল। তাহলে অনুপাত কি হবে না, অনুপাত সবসময় কি হবে, দুটি সমজাতীয় রাশির মধ্যে। তাহলে অনুপাতটা হচ্ছে সবসময় দুটো সমজাতীয় রাশির মধ্যে হবে, ঠিক আছে? তাহলে অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? ধরো A:B, তাহলে এই ইস্টু চিহ্নটাকে দিয়ে আমরা অনুপাত বোঝাই। তাহলে A:B, তাহলে A-B এর মধ্যে কি হচ্ছে না, এটা অনুপাত বোঝানো হচ্ছে। অনুপাতটাকে আবার কিরকম করে লেখা হয় না, A:B মানে উপরে A থাকবে, নিচে B থাকবে। আশা করি বোঝানো গেল। আচ্ছা, এই যে A:B যে অনুপাত আছে, এর বাঁদিকে যে রাশিটা থাকবে অর্থাৎ এই A, এটাকে বলা হচ্ছে পূর্বপদ, এবং ডান দিকে যে রাশিটা আছে অর্থাৎ যে B, ওকে, তাহলে এই B রাশিটাকে কি বলা হচ্ছে না, উত্তর পদ। তাহলে আশা করি অনুপাত ব্যাপারটা বোঝানো গেল। তাহলে এর যদি আমি একটা বাস্তব এক্সাম্পল দিই, আমার কাছে একটা লোহার বল আছে। তাহলে একটা লোহার বল যেটার ওজন হচ্ছে কত না 10 কেজি, এবং আর একটা রয়েছে রবারের বল, তার ওজন কত হচ্ছে স্যার 5 কেজি। তাহলে লোহার বল যদি আমরা A দ্বারা প্রকাশ করি, রবারের বল যদি B দ্বারা প্রকাশ করি, তাহলে A:B কত হচ্ছে স্যার 10:5, মানে স্যার 2:1। তাহলে এই অনুপাতের মাধ্যমে অনুপাত কি বোঝাচ্ছে না, একটা রাশি অপরটার থেকে কত অংশ বা কত গুণ। তাহলে A:B আমরা লিখতে পারি A/B, 2:1 লিখতে পারি 2/1। তাহলে এবার দেখো A ইকুয়াল কত হচ্ছে 2B, A ইকুয়াল 2B মানে কি, এটা হচ্ছে কি স্যার লোহার বল,
আর বিটা হচ্ছে কি রবারের বল। তাহলে আমরা কি পেলাম যে এ ইকুয়াল টু বি, মানে লোহার বলটা রবারের বলের ওজনের দ্বিগুণ। তাহলে আশা করি বোঝানো গেল যে অনুপাতের মাধ্যমে আমরা কি বার করি না দুটো সমজাতীয় রাশির মধ্যে কে কার কত অংশ বা কত গুণ সেটা আমরা বার করতে পারি। তাহলে অবশ্যই করে এখানটায় 10 কেজি, এখানটায় 10 কেজি, তাহলে এখানটায় যদি 10 কেজির জায়গায় গ্রাম হয়ে যেত তাহলে আমরা অনুপাতটা বার করতে পারতাম না। তাহলে আমাদের কি করতে হতো, ওই গ্রামটাকে কেজিতে আনতে হতো। তাহলে অনুপাত মাথায় রাখতে হবে যে দুটো সমজাতীয় রাশির মধ্যে হবে। আচ্ছা চলো, আচ্ছা এবার আমরা অনুপাতের যে ভাগগুলো আছে, অর্থাৎ বিভিন্ন প্রকার যে অনুপাত, সেই অনুপাতগুলো এক এক করে জানবো। তাহলে দেখি 1 নম্বরে কি বেটা আসে। 1 নম্বরে আসছে গুরু অনুপাত। গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাতটা কি না, গুরু অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব পদটা উত্তর পদের থেকে বড় তাকে বলা হয় গুরু অনুপাত। তাহলে পূর্ব পদ আর উত্তর পদ মানে একটু আগে আমরা জেনেছিলাম যে a:b যদি একটা অনুপাত হয় তাহলে আমরা বাঁ দিক থেকে শুরু করব। বাঁ দিকে যে আছে সেটা হচ্ছে কি পূর্ব অনুপাত, আর ডান দিকে যে আছে সে হলো কি না স্যার উত্তর অনুপাত। আচ্ছা এবার বলছে গুরু অনুপাত মানে কি না, এই যে অনুপাতের যে পূর্ব পদটা সেটা বড় হবে কার তুলনায় না উত্তর পদের বড় তুলনায়, মানে এক্ষেত্রে কি হবে না a গ্রেটার দ্যান b। ওকে, তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। তাহলে 5:4, 11:10, 12:9, তাহলে ইত্যাদি যে অনুপাতগুলো আছে সেগুলো কি হচ্ছে না গুরু অনুপাত, কারণ এর পূর্বপদটা উত্তর পদ থেকে বড়। একটু কনসেপ্টটা এইভাবে ক্লিয়ার করে নাও। অনুপাত এবং সমানুপাতের যে কনসেপ্টটা, সূত্রগুলো একটু জেনে নাও, তারপর অলরেডি প্রবলেম সলভ করলে এগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে। তাহলে ম্যাথ করতে গেলে প্রথম আমাদের সূত্র বা কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। তাহলে সেই কারণে একটু সহজভাবে বুঝে নাও। তাহলে 1 নম্বরে আমরা কি আলোচনা করলাম, একটা গুরু অনুপাত। দেখি 2 নম্বরে কি ব্যাটা আসে না, 2 নম্বরে আসছে 2 নম্বরে আসছে লঘু অনুপাত। আচ্ছা লঘু অনুপাত মানে গুরু অনুপাতের উল্টো কেস হবে। মানে কি হবে, এক্ষেত্রে উত্তর পদটা মানে ডান দিকে, এক্ষেত্রে উত্তর পদটা মানে আমরা যদি a:b নিই তাহলে লঘু অনুপাতের ক্ষেত্রে কি হবে না এক্ষেত্রে ডান দিকে মানে উত্তর পদটা বড় হবে, মানে উল্টো কেস হয়ে যাবে। বুঝলে? তাহলে উদাহরণ আমরা কি জানবো, এগুলো উল্টে দাও, এগুলো উল্টে দিলে সেটা কি হয়ে যাবে লঘু অনুপাত হয়ে যাবে। তাহলে এখানটায় 4:5, 10:12, 9:12, 10:11, সরি, তাহলে এটা কি হলো লঘু অনুপাত। আচ্ছা এবার দেখি 3 নম্বরে কি ব্যাটা আসে। দেখি 3 নম্বরে কি আসছে। 3 নম্বরে যেটা আসছে সমানুপাত। সমানুপাত, সমানুপাত মানে এটা এর উচ্চারণ থেকে বোঝা যাচ্ছে সমান অনুপাত, মানে উত্তর পদ এবং পূর্ব পদটা কি হচ্ছে সবসময় সমান হবে। যদি a:b একটা অনুপাত হয় তাহলে সমানুপাতে কি হবে a = b। ওকে, তাহলে উদাহরণ নেওয়া যাক।
এক্সাম্পল, তাহলে সমানুপাতের এক্সাম্পল কি হচ্ছে? 2:2, 3:3, 4:4, 5:5 ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। এবার 4 নম্বরে কেবাটা আসে সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে 4 নম্বরে কি বলছে? ব্যস্তানুপাত। 4 নম্বরে আসছে ব্যস্তানুপাত। তাহলে সেটা কিরকম? যদি A:B একটা অনুপাত হয়, তাহলে উত্তর পদকে কান ধরে টেনে পূর্ব পদে আনবে এবং পূর্ব পদটাকে কান ধরে টেনে উত্তর পদে আনবে। মানে স্যার এ বাটা এখানটায় যাবে, এ বাটা এখানটায় যাবে, মানে A:B এর ব্যস্ত অনুপাত কি হচ্ছে? B:A। ওকে, তাহলে উদাহরণ কিরকম হবে না, উদাহরণ যদি 1 নম্বর দিই 2:3 আর 3:2, তাহলে এটা দুটো করে নে ব্যস্ত অনুপাত হয়। আচ্ছা 5:4, 4:5, তাহলে কি হচ্ছে? আচ্ছা 10:11, 11:10, তাহলে এগুলো কি হচ্ছে? ব্যস্ত অনুপাত। আচ্ছা এবার আমরা 5 নম্বরে দেখি কে আসে। তাহলে 5 নম্বরে কি আসছে? পাঁচ নম্বরে আসছে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত, তাহলে যেটা ইংলিশে বলছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও। তাহলে যৌগিক অনুপাতটা স্যার কি হচ্ছে না, যৌগিক অনুপাত বলছে 2 বা ততোধিক। তাহলে এক্ষেত্রে একের বেশি অনুপাত আসবে। তাহলে 2 বা ততোধিক অনুপাতের মধ্যে পূর্ব পদগুলোর গুণফল করে এবং উত্তর পদগুলোর একসাথে গুণফল করে নতুন যে একটা অনুপাত পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে যৌগিক অনুপাত। তাহলে দেখা যাক, তাহলে এক্সাম্পল হিসাবে কি হচ্ছে না, ধরো আমার কাছে সাপোজ 3টে অনুপাত আছে, 1:2, 3:4, 5:6। তাহলে এর যে কম্পাউন্ড রেশিও মানে CR, কম্পাউন্ড রেশিও মানে যৌগিক অনুপাত, তাহলে সেটা কি করে বার করব? এর উত্তর পদ কে আছে স্যার? 1 আছে, 3 আছে, 5 আছে। তাহলে উত্তর পদগুলো এক এক করে গুণ করে দাও, 1 × 3 × 5, তারপর একটা রেশিও চিহ্ন বসিয়ে দাও। আচ্ছা এবার উত্তর পদ কে আছে? 2 × 4 × 6, তাহলে 3 5 15, 6 2 12, 4 12 48। ওকে, তাহলে এই 15:48 মানে এটাকে এবার ভাঙা যায়। হ্যাঁ, তাহলে কত দিয়ে কাটবে এটা? 3 5 15, 3 6 18। তাহলে এই যে 5:6 এটা কি হলো না, 1:2, 3:4 এবং 5:6 এর যৌগিক অনুপাত। আচ্ছা যৌগিক অনুপাতের আরেকটা নাম হচ্ছে মিশ্র অনুপাত। ওকে, মিশ্র অনুপাত। আচ্ছা
এবার দেখি আমরা 6 নম্বরে যেটা জানবো, 6 নম্বরে যেটা জানবো সেটা হলো 6 নম্বরে যেটা জানবো সেটা হলো দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত ডুপ্লিকেট রেশিও। তাহলে দ্বিগুণ অনুপাত মানে ডুপ্লিকেট রেশিও। সেটা কিরকম হচ্ছে? বলছে দুটো সমজাতীয় দুটো সমান অনুপাত নিতে হবে। ওকে, তাহলে সমান অনুপাত মানে আমি ধরো নিয়েছি 2:3 আর এখানে 2:3, তাহলে এরা পরস্পর কি হচ্ছে? সমান অনুপাত। এই সম অনুপাত দুটোর পূর্ব পদগুলোর গুণফল করতে হবে। এখানটা কি আছে? 2, এখানটা 2, তাহলে 2 × 2 রেশিও চিহ্ন বসবে। আচ্ছা, এখানে আছে কি 3 এবং এখানে আছে 3, তাহলে 3 × 3, তাহলে 2 × 2 4, 3 × 3 9, তাহলে 4:9। এটা কি হলো? এটা হলো 2:3। এত এর দ্বিগুণানুপাত। মানে সহজ সংক্ষেপে যদি বলতে চাও যে 2:3 এর দ্বিগুণানুপাত কত স্যার, তাহলে সেটা কি করতে হবে না, এটা 2:3 কে আমরা লিখতে পারি 2/3। ওকে, তাহলে এটার কি করতে হবে? স্কোয়ার করে দিতে হবে। তাহলে 2/3 স্কোয়ার করলে 4/9, আর 4/9 মানে হচ্ছে সেটা 4:9। ওকে, তাহলে এইটার দ্বিগুণানুপাত কত হলো? 4:9। আচ্ছা, ডুপ্লিকেট রেশিও। ওকে, তাহলে এবার যেটা আসছে, এবার এই দ্বির জায়গায় 3 করে দাও, তাহলে কি হবে? এটা ত্রিগুণানুপাত মানে স্যার ট্রিপ্লিকেট রেশিও। TRIPLICAT, ট্রিপ্লিকেট রেশিও। তাহলে ট্রিপ্লিকেট রেশিও মানে কি হচ্ছে না, আগেরটার মতো সেম কি হবে? তিনটে সমানুপাত নিতে হবে। আগে যেটা দুটো সমানুপাত নিতেছিলাম, তাহলে এটা দেখো 2:1, 2:1, 2:1, তাহলে তিনটে নেওয়া হলো। এর পূর্ব পদগুলোর গুণফল 2 × 2 × 2, এর পূর্ব পদগুলো উত্তর পদগুলো 1 × 1 × 1। ওকে, তাহলে কত হচ্ছে? 4 × 2 8 1 × 1 × 1। তাহলে 8:1, এটা কি হলো স্যার? এটা হলো 2:1, 2:1 এর ত্রিগুণানুপাত। ওকে, তাহলে বোঝা গেল সংক্ষেপে কি হবে। যদি তোমার বলে তাহলে তিনটে অনুপাত দিতে হবে, দেবে না, বলবে 2:1 এর ত্রিগুণানুপাত কত। তাহলে যদি সাপোজ এটা কোথাও সূত্র হিসেবে কাজে লাগে, তাহলে কি করব আমরা? প্রত্যেকটার জায়গায় কিউ করে দেবো, কিউব। তাহলে 2 এর মাথায় কিউব আর 1 এর মাথায় কিউব, তাহলে করলে কত হচ্ছে? 2 এর কিউব মানে হচ্ছে কি 8 আর 1 1। ওকে, আচ্ছা, আচ্ছা আচ্ছা, এবার যেটা আসছে সেটা হলো
দ্বিবিভাজিত অনুপাত, দ্বিবিভাজিত অনুপাত। তাহলে দ্বিবিভাজিত অনুপাত মানে যেটা বলছে সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও। তাহলে সাব ডুপ্লিকেট রেশিও বলছে যেটা দ্বিবিভাজিত অনুপাত, সেটা কিরকম হবে? মনে করো আমার কাছে একটা অনুপাত আছে 4:1, তাহলে এই 4:1 এর দ্বিবিভাজিত অনুপাত সেটা কি করে পাবো? দ্বিবিভাজিত মানে এক কথায় আমাদের রুট করতে হবে। কার রুট করতে হবে? পূর্ব পদে রুট করতে হবে এবং উত্তর পদে রুট করতে হবে। তাহলে চালিয়ে দাও রুট। তাহলে পূর্ব পদ মানে 4 এর রুট করলাম, আর উত্তর পদ মানে 1 এর রুট করলাম। 4 এর রুট মানে 2 এবং 1 এর রুট মানে 1। তাহলে 4:1 এর যদি সাব ডুপ্লিকেট রেশিও অর্থাৎ দ্বিবিভাজিত অনুপাত কি হচ্ছে না 2:1। আচ্ছা, এবার যেটা এখানটায় যদি থাকে ত্রিবিভাজিত অনুপাত মানে সাব ট্রিপ্লিকেট, সাব TRIP, তাহলে সাব ট্রিপ্লিকেট রেশিও যেটা এখানটায় কি থাকবে? সাপোজ ধরে নাও এখানে আছে 8, এখানে আছে 8, ওকে। তাহলে 8:1 এর যদি সাব ট্রিপ্লিকেট রেশিও মানে ত্রিবিভাজিত অনুপাত বার করতে বলে, তাহলে কি করতে হবে? আমাদের উভয় পক্ষে মানে উত্তর পদ এবং পূর্ব পদ এবং উত্তর পদ উভয় ক্ষেত্রে কি করতে হবে? আমাদের ঘনমূল বার করতে হবে, ওকে, ঘনমূল বার করতে হবে। তাহলে ঘনমূলের চিহ্ন কিরকম না, রুট থাকবে আর এই রুটের আন্ডারে কি একটা 3 থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় ঘনমূল। তাহলে এদিকেও করো, তাহলে 8 এর ঘনমূল স্যার কি হতে হচ্ছে 2, কি করে হচ্ছে 8 = 2 × 2 × 2। তাহলে ঘনমূল 8 এর ঘনমূল মানে এই তিনটে, এই 8 যদি 8কে ভাঙলে 3টে 2 পাচ্ছি, তার মধ্যে একটা আসবে, ঠিক আছে, ঘনমূল মানে একটা আসবে। তাহলে 8 এর ঘনমূল 2 এবং 1 এর ঘনমূল হলো 1। তাহলে 8:1 এর যে সাব ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিবিভাজিত অনুপাতটা কি পাচ্ছে 2:1। আচ্ছা, আচ্ছা, তাহলে অনুপাত আলোচনা করলাম। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সমানুপাত বা প্রপোর্শন। সেটা কিরকম হচ্ছে? দুটো অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে কি বলা হয়? আমরা জেনেছি সমানুপাত। মানে মানে তাহলে মনে করো এ কাছে আছে 10 কেজি চাল, বির কাছে আছে 4 কেজি চাল, ওকে, রাইস। আচ্ছা, তাহলে এই যে 10 কেজি আর 4 কেজি, তাহলে একটু লক্ষ্য করো এই যে 10 এবং 4 এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। মানে কিরকম স্যার? 10 মানে 2 × 5 = 2 × 2। তাহলে এই 2 এবং 2 কেটে গেল, তাহলে কত এলো আমাদের কাছে? 5:2। তাহলে 10:4 = কত পেলাম? 5:2। তাহলে যে 10:4 এবং 5:2,
এটা কি হচ্ছে? এটা হচ্ছে সমানুপাত। তাহলে এটা কি হলো? সমানুপাত। কেন বলছে না 5:2 যা 10:4 তাই। আচ্ছা, তাহলে এটা গেল সমানুপাত। এবার দেখো তাহলে আমি এই এক্সাম্পলটা একটু পাশে লিখে রাখছি যে 10:4 ইকুয়াল 5:2। এবার যেটা আমরা জানবো সেটা হলো সমানুপাতি। খুবই একটা গুরুত্বপূর্ণ, বেশিরভাগ টপিকটা এখান থেকে কোশ্চেন আসে। সেটা হলো সমানুপাতি। তাহলে কি হচ্ছে এবার জানবো? সমানুপাতি। সমানুপাতি যেটা ইংলিশ টার্ম হলো প্রপোর্শনাল। ওকে, তাহলে সমানুপাতি ব্যাপারটা একটু জানো। তাহলে সমানুপাতি আমরা কখন বলবো? ধরে করো আমার কাছে 4টে পদ আছে। কি কি আছে? এ, বি, সি আর আছে ডি। তাহলে এই যে 4টে পদ আছে বা এলিমেন্ট আছে, এই 4টে পদ বা এলিমেন্ট সমানুপাতি তখন হবে। তাহলে সমানুপাতি হওয়ার সূত্র কি হচ্ছে? যদি প্রথম দুটো পদ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অনুপাত মানে A:B ইকুয়াল তৃতীয় এবং চতুর্থ পদের অনুপাত মানে C:D হয়। আশা করি বোঝানো গেল। তাহলে প্রথম দুটোর অনুপাত যদি শেষ দুটোর অনুপাতের সমান হয় তাহলে আমরা কি বলবো? না ABCD এটা কি হচ্ছে? পরস্পর সমানুপাতিক। এবার দেখো এই যে ABCD, তাহলে ABCDর মধ্যে ডান দিক সর্বশেষ বাঁ দিকে এবং সর্বশেষ ডান দিকে কে আছে? এ আছে এবং ডি আছে। তাহলে এই পদ দুটোকে কি বলা হচ্ছে? না এই পদ দুটোকে বলা হচ্ছে প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ হয়ে গেল। এবং মাঝে কে আছে? বি আছে এবং সি আছে। তাহলে মাঝে যে থাকবে, যে দুটো পদ থাকবে সে দুটোকে বলা হয় মধ্যক। সেদুকে বলা হয় মধ্যক। মধ্যক মিন্স এক্সট্রিমস। তাহলে প্রান্তীয় পদ থেকে কি বলা হচ্ছে? এক্সট্রিম। এক্সট্রিমস এবং মধ্যককে বলা হচ্ছে মিন্স। মিন্স। আচ্ছা, তাহলে এটা কখন হচ্ছে? যখন 4টে পদ পরস্পর সমানুপাতিক হয়। ABCD 4টে এলিমেন্ট। তাহলে এবার আমরা জানবো ক্রমিক সমানুপাতি। ওকে, এবার যেটা জানবো সেটা হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। এবার যেটা জানবো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি যেটা ইংলিশ টার্ম হচ্ছে কি? না কন্টিনিউড প্রপোর্শনাল। কন্টিনিউড প্রপোর্শনাল। তাহলে ক্রমিক সমানুপাতি এটা কি হবে? আগের যদি আগেরটা আমরা কি না এমনি সমানুপাতির সংজ্ঞা জানার জন্য আমরা 4টে এলিমেন্ট এনেছিলাম। এবার ক্রমিক সমানুপাতির জায়গায় কি হবে? 4টের জায়গায় হয়ে যাবে 3টে, মানে A, B, C। তাহলে ABC যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি হচ্ছে? না প্রথম এবং দ্বিতীয় পদ মানে A, B এর অনুপাত কি হবে? দ্বিতীয় আবার তৃতীয় পদ এইটা এর সমান হবে।
তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে এর যে মাঝখানের এলিমেন্টটা অর্থাৎ বিটা কি হচ্ছে, বিটা হচ্ছে গিয়ে মধ্য সমানুপাতি, তাহলে বি কে বলা হচ্ছে মধ্য সমানুপাতি। এবার দেখো তাহলে এ বাই বি ইকুয়াল বি বাই সি, এটা হলো ক্রমিক সমানুপাতির শর্ত। এটাকে যদি একটু মডিফাই করা যায়, মানে কোনাকুনি গুণ করা যায়, তাহলে কি হচ্ছে এসি ইকুয়াল বি স্কোয়ার, তাহলে বি ইকুয়াল রুট ওভার এসি প্লাস মাইনাস। তাহলে বিটা কি হচ্ছে, বিটা হলো স্যার, বিটা হলো মধ্য সমানুপাত, একটু আগে আমরা জেনেছি। আর এটা হলো ক্রমিক সমানুপাতের শর্ত। তাহলে যদি আমাদের মধ্য সমানুপাত বার করতে হয়, তাহলে মধ্য সমানুপাত বার করার সূত্র কি হলো, বি ইকুয়াল রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এসি। মানে যদি বলে 4 এবং 6, 4 এবং 6 এর মধ্য সমানুপাত কত, তাহলে 4 মানে এটা ধরো এ বলে দেওয়া আছে এবং 6টা ধরো সি বলা আছে, অতএব বি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এসি। মানে আপনার আচ্ছা এখানটা ধরো এটা 6 বলা আছে, তাহলে 6 × 6 36, তাহলে বি হলো প্লাস মাইনাস রুট ওভার 36 মানে প্লাস মাইনাস 6। এটা হলো এ এবং সি এর মধ্য সমানুপাত। আচ্ছা তাহলে সমানুপাত সম্পর্কিত যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো একটা জানবো আমরা। প্রথমে একটু সমানুপাত, তাহলে প্রথম যেটা আসছে ব্যস্ত প্রক্রিয়া, মানে ধরো 2:4 ইকুয়াল 4:8। তাহলে এই যে 4টে পদ সমানুপাত আছে, তাহলে এর যদি ব্যস্ত প্রক্রিয়া করি, তাহলে সেই ব্যস্ত প্রক্রিয়া মানে কি হবে, উত্তর পদটা পূর্ব পদে আসবে, পূর্ব পদটা উত্তর পদে যাবে। তাহলে এখানটা 4 ছিল, 4টা আগে চলে আসবে, মানে 4:2 ইকুয়াল 8:4 হয়েছে। যোগ প্রক্রিয়া মানে কি, যোগ প্রক্রিয়া মানে a:b ইকুয়াল c:d যদি হয়, তাহলে সেটার যোগ প্রক্রিয়া কি হবে না, যোগ প্রক্রিয়া হবে, এটা একটু আমি ভেঙে লিখছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, এবং এর যোগ প্রক্রিয়া কি হবে না, বাঁ দিকের যে অনুপাতটা আছে সেটার উত্তর পদ পূর্ব পদ উপরে যোগ করে বসবে, এবং নিচে যে পদটা থাকবে অর্থাৎ উত্তর পদটা নিচে বসে যাবে। সেম একইভাবে ডান দিকে হবে সি প্লাস ডি, নিচে ডিটা বসে যাবে। তাহলে কি হলো, এটা হলো a:b এবং c:d এর যোগ প্রক্রিয়া। আচ্ছা এবার যদি আমরা দেখি ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, তাহলে ভাগ প্রক্রিয়াটা কিরকম হচ্ছে না, ভাগ প্রক্রিয়া মানে এই যোগের জায়গায় এটা যে যোগ হচ্ছিল এটা শুধু জাস্ট বিয়োগ হয়ে যাবে, বিয়োগ, বোঝা গেল। আচ্ছা এবার যেটা জানবো একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়াটা একটু দেখে নিই আমরা। তাহলে 4 নম্বরে যেটা আসছে একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়াটা কিরকম, যদি a:b ইকুয়াল c:d হয়, তাহলে সেটার একান্তর প্রক্রিয়া কি হবে না, এই সিটা বি এর জায়গায় যাবে এবং বিটা সি এর জায়গায় আসবে, মানে a:c ইকুয়াল b:d, এটা কি হলো একান্তর প্রক্রিয়া হয়ে গেল। 5 নম্বরে যেটা হবে, 5 নম্বরে যেটা হবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ
যোগ ভাগ প্রক্রিয়া, এটা কিরকম হচ্ছে A/B ইকুয়াল C/D যদি হয় তাহলে এটাকে আমরা কিরকম লিখতে পারি না A/B ইকুয়াল C/D। ওকে, তাহলে এটার যে যোগ ভাগ প্রক্রিয়া কি হবে, যোগ মানে উপরেরটা যোগ প্রক্রিয়া হবে মানে A প্লাস বি, আর নিচেরটা কি হবে ভাগ প্রক্রিয়া মানে বিয়োগ A মাইনাস বি। একইভাবে ডান দিকেরটা হবে কি C প্লাস ডি আর C মাইনাস ডি। তাহলে এটা কি হলো যোগ ভাগ প্রক্রিয়া। এবার লাস্টে আর একটা প্রক্রিয়া বেঁচে আছে, তাহলে দেখা যাক বেঁচে থাকা প্রক্রিয়াটা কি। তাহলে 6 নম্বরে যে প্রক্রিয়াটা আছে সেটা হলো সংযোজন প্রক্রিয়া। ওকে, সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া মানে কি মা, সেটা হলো এখানে এখানে যে সমানুপাত যেটা হবে সেটা 4টে পদের মধ্যে নয় বা 3টে পদের মধ্যে নয়, একাধিক পদের মধ্যে সমানুপাত মানে A/B ইকুয়াল C/D ইকুয়াল E/F আরো ডট ডট ইত্যাদি ইত্যাদি। আমি এই 3টে নিলাম। ওকে, আচ্ছা আর একটু নি G/H। তাহলে এগুলো কি আছে না সমানুপাতে আছে। তাহলে এটা যদি আমরা সংযোজন প্রক্রিয়া লাগাই, সংযোজন প্রক্রিয়াটা যদি এখানে আমি কাজে লাগাই তাহলে কি হবে, সংযোজন প্রক্রিয়াটা কি হবে না উপরের পদগুলো সব গুণ যোগফল হবে মানে A C প্লাস E প্লাস G, আর নিচের যে পদগুলো আছে মানে B প্লাস D প্লাস F প্লাস H, এটা কি হলো না এইটার হলো সংযোজন প্রক্রিয়া। ওকে, আচ্ছা এবার আমি 2-4টে প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে যে বইটা থেকে, যে বইটা আগেও বলছি সেটা হলো কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাস। সেই বইটা থেকে আমি 2-4টে প্রবলেম সলভ করব। ফার্স্টে যে প্রবলেমটা আমরা রেখেছি সেটা প্রবলেমটা হলো কি না A/B বলে দিয়েছে 1/3/8, B/C বলেছে 1/3/5/9, C/D বলেছে 5/6/3/4। তাহলে আমার যে ফাইন্ড আউট করতে হবে, কি ফাইন্ড আউট করতে হবে A/B/C/D। এটা কি এক্সামে এসেছিল না SSC CGL এক্সাম 2002-তে এটা এসেছিল। ঠিক আছে, তাহলে চলো প্রবলেমটা সলভ করা যাক। আচ্ছা প্রথমে দেখো এই যে অনুপাতটা আছে এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে সেটাকে আমরা কি হবে ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে তার জন্য A/B, তাহলে এর দেখো এর যে A পদটার কি আছে এলিমেন্ট তলায় 2 আছে এবং B পদের তলায় যে এলিমেন্ট আছে সেটা আছে 8। তাহলে আমাদের কি করতে হবে 2 আর 8 এর প্রথম হচ্ছে কি লসাগু বার করে নিতে হবে। তাহলে 2 আর 8 এর লসাগু বার করলে কত হচ্ছে 8, তাহলে 2 আর 8 এর লসাগু হলো 8। এবার এই 8টাকে কি করতে হবে আমরা এই যে অনুপাতের সাথে দুটো অনুপাতের যে উত্তর পদ এবং পূর্ব পদের সাথে গুণ করে দিতে হবে। তাহলে 3/8 × 8, তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি দেখে নাও 4:3 হয়ে গেল। তাহলে এটা ভগ্নাংশ ছিল, এটা সিম্পল একটা যে লুকে আনা গেল। একইভাবে 3 আর 9 এর যদি লসাগু বার করি তাহলে 9 পাচ্ছি এবং 1/3 × 9 5/9 × 9। ওকে, তাহলে আমরা এটা কত পাচ্ছি না 3:5। আচ্ছা তিন দুগুণে 6,
6 দুগুণে 12, তাহলে 5 এর 6 ইন্টু 12 ইন্টু 12, তাহলে আমরা কত পাচ্ছি না 10:9, তাহলে হলো, তাহলে এ বি এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি, অনুপাতটা আমরা একটু সিম্পল লুকে আনলাম। ওকে, কমপ্লেক্স ছিল। এবার দেখো আমাদের বার করতে হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাহলে আমরা প্রথম কি করবো এ ইস টু বি ইস টু সিটা বার করে নেবো, তারপর আমরা ডিটা বার করবো। আচ্ছা, এ ইস টু বি, তাহলে এখানটা দেখো আমরা এ ইস টু বি পেয়েছি 4/3, তাহলে এ ইস টু বি ইস টু সি আমরা কি পাবো না, তাহলে দেখো আমরা পেয়েছি এ ইস টু বি কত পেয়েছি না 4:3, এবং বি ইস টু সি কত পেয়েছি না 3:5 হয়ে গেল। তাহলে আমরা যদি তাহলে এ ইস টু বি, বি ইস টু সি পেয়েছি, তাহলে এ ইস টু বি ইস টু সি কি পাবো না, এই যে 3 দুজনের মধ্যে কমন আছে, এই কমনটা কি হয়ে যাবে একটা হয়ে যাবে, মানে 4:3:5। আশা করি বোঝানো গেল যে এবিসি আমরা বার করে নিয়েছি। দেখো এবার আমাদের বার করতে হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাই আমাদের কি করতে হবে এ ইস টু উই হ্যাভ টু ফাইন্ড এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। ওকে, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এটা ফাইন্ড করার জন্য আমরা প্রথম কি করলাম এ ইস টু বি ইস টু সিটা বসিয়ে নিলাম, মানে 4:3:5টা বসিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এবিসি আমরা বসিয়ে নিয়েছি, এবং দেখো এবিসি বসিয়ে এটা পেয়েছি, তারপর আমরা কি করছি না সি ইস টু ডি বসিয়ে নিচ্ছি। সি ইস টু ডি মানে এখানটা কত আসছে 10:9। ওকে, তাহলে এখানে দেখো এর যে লাস্টের এলিমেন্ট 5 আছে, এর লাস্টের এলিমেন্ট 10 আছে। ওকে, তাহলে আমরা 5 আর 10 এটা মিলছে না, তাহলে আমরা নিশ্চয়ই এই চারটের অনুপাত বার করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে 5টাকে 10-এর সাথে সমান করতে হবে। তার জন্য কি করতে হবে এবিসির যে এলিমেন্টটা আছে, এই এবিসি এলিমেন্টের সাথে যদি আমি 2 গুণ করে নিলাম, তাহলে আমার কত এলো 2 গুণ করলে আমাদের আসবে 8:6:10, আর এখানে ছিল কি না 10:9। তাহলে এবার কি মিললো, এবার অবশ্যই মিললো। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কি পাচ্ছি না 8:6 দুটো 10-এর মধ্যে একটা 10, আর লাস্টে অবশ্যই ছিল 9। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি পাচ্ছি 8:6:10:9। ওকে, চলো সেকেন্ড যে প্রবলেমটা সেটা দেখা যাক। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা সেটা কি হচ্ছে না given that the second problem which is given that x is to y equal 7:3। ওকে, তাহলে we have to find, আমাদের নির্ণয় করতে হবে a square plus y square is to a square minus y square। ঠিক আছে, তাহলে এটা কোন এক্সামে এসেছিল না এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর 2003। তাহলে এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় 2003-এ এই কোশ্চেনটা এসেছিল। তাহলে চলো সলভ করা যাক। তাহলে দেখো x is to y equal 7:3, তাহলে আমরা এটা কি করে লিখতে পারি না, আমরা এটা লিখতে পারি x by y equal 7/3। ওকে, বোঝা গেল। এবার একটু লুক অ্যাট দ্য প্রবলেম হুইচ উই হ্যাভ টু ফাইন্ড। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটার দিকে একটু লক্ষ্য করো। এখানে কি আছে a square plus y square is to y square minus y square। তাহলে এখানটা কি আছে না স্কোয়ার টার্ম আছে, তাহলে আমরা সিম্পল বুঝে যাচ্ছি যে স্কোয়ার করে দিতে হবে। তাহলে এখানটা কি করছি না x বাই y এর হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি হবে 7×7 = 49 ওকে। এবার দেখো তাহলে আমরা কি পেলাম a square plus
ওয়াই স্কোয়ার ইকুয়াল 49/9। ওকে, এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি করছে না, এটা আমরাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে মনে পড়ছে এটা কি, উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে কি হচ্ছে এটা যোগ ভাগ প্রক্রিয়া। এর আগের যে প্রক্রিয়াটা আমরা অলরেডি জেনেছি, তাহলে সিম্পল লাগিয়ে দাও যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ ভাগ মানে হচ্ছে উপরে কি হবে, যোগ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে কি বিয়োগ হবে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি কি হবে, আমাদের ডান দিকে যে এলিমেন্টগুলো আছে সেগুলোও একই হবে। তাহলে 49 প্লাস 9 ডিভাইডেড 49 মাইনাস 9। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 49 প্লাস 9 58, 49 মাইনাস 9 হচ্ছে কি 40। ওকে, আচ্ছা এবার দেখো এই 58টাকে কাটা যায় 2 দিয়ে, কাটলে কত হচ্ছে 2 কোণে 4, 9, 29 আর এটা 20। ওকে, তাহলে কত পেলাম 29, 20। এবার এটাকে কি করবো না এক্স, অথবা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত হচ্ছে না 29:20। আচ্ছা, এবার 3 নম্বরের যে কোশ্চেনটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা হলো 1/5 ইজ টু 1/x সমানুপাতিক চিহ্ন 1/x ইজ টু 1/1.25। তাহলে আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে এক্স এর মানটা। এটা কোন এক্সামে এসেছিল না WBCS মেন্স 2016। তাহলে চলো সলভ করা যাক। তাহলে এই যে 1/5 এটা নিশ্চয়ই উপরে বসবে, 1/x নিচে বসলো। আচ্ছা, এই যে এটা সমানুপাতিক চিহ্ন, তাহলে এটা তুলে কি হবে না সমান চিহ্ন হবে। তারপর 1/x নিচে কত আসছে 1/1.25। ওকে, এবার দেখো 1/x আর এই উপরে কোনাকুনি গুণ হবে, এটা কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি না 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি 1/5 ইন্টু 1/1.25। ওকে, এবার দেখো এই পয়েন্টটা আমরা তুলে দেবো, পয়েন্টটা উঠলে তাহলে উপরে কি হবে 1 আর 2 0 100। আচ্ছা, তারপর আমরা 25 দিয়ে এটা কাটবো, 25 দিয়ে 100 কাটলে 4 25 6, এবং 25 দিয়ে 125 কাটলে হচ্ছে 5 25 125। ওকে, আচ্ছা তাহলে আমরা কি পেলাম 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল 4/25। আচ্ছা, 4/25 কে আমরা লিখতে পারি 2/5 তার হোল স্কোয়ার। ওকে, এবার কি করব, আমরা বোথ সাইড রুট চালাবো, বোথ সাইড আমরা কি করব না রুট চাপাবো। তাহলে 1/x রুট ওভার 2/5, তাহলে বোথ সাইড রুট চাপালে আমাদের কি হবে না স্কোয়ার টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি 1/x ইকুয়াল 2/5। ওকে, 1/x আমরা পেয়েছি 2/5, তাহলে 1/x কে উল্টে দাও, 1/x কে উল্টে দিলে কি পাবো না x ইকুয়াল, তাহলে 2 এর 5টাকে উল্টে দিলে 5 এর 2। তাহলে আমরা x এর মানটা অবশেষে ফাইন্ড করলাম, সেটা হলো 5 এর 2। আচ্ছা, যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তাই ওই আপাতত 3টে কোশ্চেন আমি সলভ করালাম, এবং এর যে কোশ্চেন সলভগুলো পরবর্তী ভিডিও পার্ট বাই পার্ট আমি আনবো। কোন বই থেকে কোশ্চেন সলভ করাবো সেটা হলো ওই কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবিদ দাস, ওর যে কোশ্চেনগুলো আছে অনুপাত সমানুপাত, সেটার যে পার্ট বাই পার্ট আমি কোশ্চেন সলভগুলো নিয়ে
পরবর্তী ভিডিওটা আনবো। তাহলে এই ভিডিওটা এখানে আমি স্টপ রাখছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা বাড়িতেও চেষ্টা করবে যে সমানুপাত অনুপাতের যে টপিক থেকে যে প্রবলেম সেটগুলো আছে, মূলত দুটো সেট আছে। হ্যাঁ, পার্ট 1-এ একটা সেট আছে, পার্ট 2-তে একটা সেট আছে। তাহলে সেগুলো চেষ্টা করবে। যদি কোথাও আটকায় তাহলে আমার কমেন্টে সেগুলো লিখে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো তার উত্তর দেওয়া। এবং সবশেষে বলে রাখি যে এভাবে মূলত কম্পিটিটিভ এক্সামগুলোর যে ভিডিও আমি পরবর্তীতে এভাবে আমার চ্যানেল অর্থাৎ স্টাডি সায়েন্স উইথ জিকে সেখানে আমি আপলোড করব। এবং তোমাদের কি প্রয়োজন সায়েন্স পার্ট থেকে, কি তোমরা চাও, কোন রিলেটেড কি ভিডিও চাও, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই অনুযায়ী তাহলে অলরেডি ভিডিও তাহলে দেবো। এবং বুঝতে পারছো যে চ্যানেলের নাম থেকে স্টাডি সায়েন্স উইথ জিকে, তাহলে কম্পিটিটিভ ম্যাথ যে এক্সামগুলোর সেই ম্যাথ সলভ করার পাশাপাশি আমি জিকে নিয়েও আগামী দিনে ভিডিও আপলোড করব। তাহলে প্রত্যেকের সঙ্গে থাকবে এবং তোমাদের কি ডাউট এবং যে জিজ্ঞাসা সেগুলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য আমার তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানালাম।